গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪০ রোগী। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা জানিয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবছর ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে গেল ২৪ ঘন্টায় মারা গেছে সর্বোচ্চ ১২ জন। মৃতদের মধ্যে ৬ জন নারী ও ৬ জন পুরুষ। এদের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা দক্ষিণের ৩ জন, ঢাকা উত্তরের ২ জন, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে ১ জন করে। সেপ্টেম্বরের প্রায় শেষ পর্যন্ত বৃষ্টিপাত যে হচ্ছে, তাতে করে এডিস মশার প্রজনন অনেক বেড়ে গেছে। এটা হলো অন্যতম কারণ বলা যায়। ২ নম্বর হলো যেটা নিয়ন্ত্রণের জন্য আমাদের যে পরিমাণ সামর্থ্য থাকা দরকার সেইটা থাকছে না। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৩৭ জন, বরিশালে ১৬৫ জন, ঢাকায় ১৪৭ জন, চট্টগ্রামে ৭৭ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, খুলনায় ৫২ জন, রংপুরে ৩ জন এবং সিলেটের ৯ জন। রাজধানীকে কেন্দ্র করে সারা দেশের একটা মুভমেন্ট চলতেই থাকে, আসা এবং যাওয়া, এবং তার ফলে এই ভাইরাস যেটা ডেঙ্গুর, সেই ভাইরাসটা গ্রামে ছড়িয়ে গেছে শুধু না, এখন প্রতিষ্ঠিত। আমরা যদি গত ২৬ বছরে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতাম তাহলে এইভাবে ছড়াতো না। ডেঙ্গুতে ২০২৩ সালে সর্বোচ্চ ১৭০৫ জন মারা যান এবং হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেবল শেখ হাসিনা নয়, ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শেষে একথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত তথ্য প্রমাণ রয়েছে, তবে আনুষ্ঠানিক বিচারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে রোববার সাক্ষ্য জেরা শেষ হয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের দমনপীড়নের বর্ণনা আদালতে তুলে ধরেন নাহিদ। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, অভ্যুত্থান দমনে শেখ হাসিনা কেবল ব্যক্তিগত অপরাধী করেননি, দলীয় প্রধান হিসেবে মানবতা বিরোধী অপরাধও করেছেন। এজন্য দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করা উচিত। শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে, ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে জনগণকে হত্যার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছিল। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। নির্বাহী আদেশে সাময়িক স্থগিতাদেশ দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না জানিয়ে বিচারিক প্রক্রিয়ায় দলটির কঠোর শাস্তির দাবিও জানান নাহিদ। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনাল আইনে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। তদন্ত সংস্থার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণও আছে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রসিকিউশন। ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে, আমরা এখনো সিদ্ধান্ত নেই। এদিকে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন আবু সাইদকে উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিয়াম। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা ঢাকায় কর্মীদের জড়ো করছেন, টাকা দিয়ে ঝটিকা মিছিলও করাচ্ছেন। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় ডিএমপি। রাজধানীতে অভিযান চালিয়ে এমন 8 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আরও জানানো হয়, মোহাম্মদপুরে পুলিশের 3 কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি প্রশাসনিক সিদ্ধান্ত। কুমিল্লার মুরাদনগর উপজেলার ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াসিন আহমেদ রবিন ঢাকায় আছেন প্রায় 1 বছর ধরে। পুলিশ বলছে 17 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি 27 নম্বর এলাকায় যুবলীগের মিছিল সংগঠিত করেছিলেন তিনি। দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করেছেন, মিছিলের জন্য টাকাও দিয়েছেন।
এমন অভিযোগে রবিনসহ খুলনা ও যশোরের ৮ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি। আর গত ১ মাসে আটক হয়েছে ৫০০ জন। পরিকল্পনাকারী, তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব জটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন, যেহেতু তাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ রয়েছে, এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে। গত শুক্রবার মোহাম্মদপুরে ঝটিকা মিছিল প্রতিরোধে ব্যবস্থা নেয়নি পুলিশ। এরই মধ্যে ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এটি প্রশাসনিক সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিকেলবেলা মোহাম্মদপুর জোনাল এসসি এবং মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস এবং ওই সময়ের ডিউটি অফিসার, এই ৩ জনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এটা নিতান্তই প্রশাসনিক কারণে। এক প্রশ্নের জবাবে ডিএমপি বলছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারে পুরস্কার দেওয়ার কোনো আদেশ হয়নি। অপরাধ এবং অপরাধীদের সম্পর্কে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাভেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্ত ২৩ বস্তা নথি। কর্ণফুলীর চরলক্ষা শিকল বাহায় এ অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের রিমান্ডে নিয়ে জানা যায়, সাইফুজ্জামানের বিপুল সম্পদের নথি রয়েছে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের হেফাজতে। এরপর পরপর ৩ দিন অভিযান চালায় দুদক। রোববার ভোরে কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা হয় ২৩ বস্তা নথি। প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ মোট 10টি দেশে সম্পদের তথ্য রয়েছে এসব নথিতে। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলা, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আর্মিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে বলে ধারণা কর্মকর্তাদের, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে, যেখানে যে ধরনের তথ্য পাওয়া যাবে, রেকর্ড পাওয়া যাবে, আমরা আইনের প্রতি লয়াল। আমরা আইন অনুযায়ী যেখানে যে ধরনের আলামত পাওয়া যাবে সেটার দিকে আমরা ধাবিত হব। এর আগে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের সম্পদের তথ্য পেয়েছিল দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। সকালে চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিচারক আব্দুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, গত ২৪ জুলাই সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ ৩১ জনের বিরুদ্ধে নাম সর্বোচ্চ প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। সম্প্রতি দুদকের অনুসন্ধানে পাচার করা অর্থ দিয়ে কেনা সম্পদের মালিকানা স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে ৩ দিন আগে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আদালতে আবেদন করে দুদক। পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে, সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। আগামীতে যারা দেশে বিনিয়োগ করতে চান তারা নির্বাচনের অপেক্ষায় আছেন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন,
দেশের অর্থনীতিকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, ভবিষ্যৎ অর্থনীতি রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে। সম্মানিত মহাসচিব উনি ইউএনজিএতে যাচ্ছেন, ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই, সেটাও বলেছি, নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য। সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারো নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে বলেও দাবি করেন শফিকুল আলম। জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপ নিয়ে এই আয়োজন করে গবেষণা সংস্থা ইনোভিশন। এতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রস্তাবিত পিআর পদ্ধতি নিয়ে জানেই না 56% মানুষ। যারা পিআর চায় এবং চায় না তাদের সংখ্যাও 22%-এর আশেপাশে। জরিপে অংশ নেন 10,413 জন। তাদের প্রায় 70%ই মনে করেন অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম অন্তর্বর্তী সরকার। জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকের প্রতিক্রিয়াটাও স্পষ্ট। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলছেন, প্রফেসর ইউনূস বারবার বলছেন, আমাদের তরফ থেকে, প্রেস উইংয়ের তরফ থেকেও আমরা বারবার বলছি, বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। আর আমি মনে করি যদি 94% যে সেইটা মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে মানে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারবে। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি আর চলমান আন্দোলনের সমাধান তারা নিজেরাই দেবেন বলেও মন্তব্য করেন প্রেস সচিব। খুবই স্টেবল, খুবই সিভিল ডিবেট হচ্ছে। আপনি গত 6-7 মাসে যে ডিবেটটা হয়েছে পলিটিক্যাল পার্টি কনসেনসাস, এটা বাংলাদেশে একটা আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট। সবাই মিলে বসে থেকে আমরা দিনের পর দিন তারা এই ডিবেটগুলো করেছেন। হ্যাঁ, তো আমি মনে করি না এখন যেটা হচ্ছে সেটাও একদমই সিভিল। অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ভোটাররা এখন নির্বাচনমুখী, রাজনীতির গুণগত মান শীঘ্রই পরিবর্তন হবে বলেও মনে করেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছিত শিক্ষক ও শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে। এর আগে বিকেল 3টা থেকে প্রায় 2 ঘন্টা ধরে এই সিন্ডিকেট সভা চলে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ জানান, সিন্ডিকেট সভায় উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানানো হয়। এছাড়া পোষ্য কোটায় ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, 25 সেপ্টেম্বরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে আজ সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। কর্মবিরতি পালন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এদিকে সোমবারও কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয়, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে, তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। মাধ্যমিক স্তরের নতুন বই ছাপানো নিয়ে শুরু হয়েছে জটিলতা। বিতর্কের পরও জুলাই গণহত্যার আসামি সহ আওয়ামী লীগ নেতাদের অনেক প্রতিষ্ঠানই কাজ পাচ্ছে। এসব অভিযোগে নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। এনসিটিবি অবশ্য বলছে তাদের কাজে স্বচ্ছতা আছে, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা।
আগামী বছরের জন্য ৩১ কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। প্রাথমিকের বই ছাপানোর কাজ শুরু হলেও মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বইয়ের বাতিল করা হয় দরপত্র। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিসহ অনিয়মে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠানের কাজ বাদ দিতে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। পুনঃ দরপত্রে আবারও এসব প্রতিষ্ঠান কাজ পাওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। এসব কারণে নবম ও দশম শ্রেণীর বই ছাপানোর টাকা ছাড় করেনি অর্থ মন্ত্রণালয়। দরপত্রের শর্ত এমনভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানই বিশেষ সুযোগ পায় বলেও অভিযোগ এসেছে। এনসিটিবি বছরের শুরুতে একটা সুন্দর পরিকল্পনা দিয়েছিল, একটা ক্যালেন্ডার করছিল কোন কাজটা কীভাবে করবে, সেই অনুযায়ী কাজ করতে পারতেছে না এনসিটিবি। এতে মন্ত্রণালয়ের অনুমোদনের ব্যাপার আছে, আরও আনুষঙ্গিক বিষয় আছে, বা এনসিটিবি তার শখ অনুযায়ী কাজ এগিয়ে নিতে পারছে না, এই কথাটা সত্য। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের কাজ পাওয়া দুঃখজনক মন্তব্য করে শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবিতে ফ্যাসিবাদের সুবিধাভোগী অনেক কর্মকর্তা এখনো আছেন। তারাই এই কৃত্রিম সংকট তৈরি করেছে যাতে শিক্ষার্থীরা বই নির্দিষ্ট সময়ে না পায়। সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোতেই এখনো ফ্যাসিবাদের দোষর হয়ে গেছে, এবং আমরা আমাদের বিভিন্ন কাজ করতে যে প্রতিটা জায়গায় আমরা দেখেছি যে সেই আগের মানুষগুলোই ঘুরে ফিরে সেই জায়গার মধ্যে আছে। এনসিটিবি বলছে, নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে, কারো বিরুদ্ধে অভিযোগ আসলে নেওয়া হবে ব্যবস্থা। আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমস্ত কিছু হয়ে থাকে আমাদের, ঠিক আছে। এখানে যত রকমের পার্টিসিপেশন যাই কিছু হয়ে থাকে সমস্ত কিছু আমাদের পিপিআর ফলো করেই আমরা এই কাজগুলিকে করছি। শুধু এনসিটিবি নয়, শিক্ষা মন্ত্রণালয়েরও গাফিলতির কারণে বই ছাপানোর এই সংকট তৈরি হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই অর্থ বাজেয়াপ্তের রায় দেন। বিকেলে সিআইডির প্রধান কার্যালয়ে রিজার্ভ চুরির মামলায় আদ্যোপান্ত তুলে ধরেন সংস্থার আইনজীবী এহসানুল হক সমাজি। তিনি বলেন, আলোচিত এ মামলায় সিআইডির দায়িত্ব ছিল শুধু তদন্ত করা। তদন্ত প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হয়ে এ রায় দিয়েছেন। এ সময় সিআইডি প্রধান সিবগাত উল্লাহ বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ে এই অর্থ বাংলাদেশে ফেরত আনা হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই জড়িত থাকুক, কেউ রেহাই পাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। দেশি বিদেশি যে চক্রে জড়িত থাকুক, হুএভার হি মে বি, আমরা তাদেরকে এই ইনভেস্টিগেশনের এর ভিতরে নিয়ে আসবো এবং ওনারা কেউই রেহাই পাবেন না। দেশে বর্জ্য ব্যবস্থাপনা বলে কিছু নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বর্জ্য নিয়ে অর্থনৈতিক রাজনীতি থাকার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা। বাংলাদেশের তৃতীয় ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এনডিসি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গীকারের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত হল যাচাইকরণ কর্মশালা। এতে অংশ নেন সরকারের নীতি নির্ধারক, পরিবেশ বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন অংশীদাররা। আলোচনায় উঠে আসে কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থান ও পরিস্থিতি। বক্তারা জানান, এনডিসি বাস্তবায়নে সরকারি বেসরকারি খাতের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে, আর আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া লক্ষ্য পূরণ সম্ভব নয় বলে মত তাদের। দেশের বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে হতাশা প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। শক্তিশালী ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানান তিনি, দেন সহায়তার আশ্বাসও। আমি মনে করি যে বাংলাদেশে, আমার ধারণা আপনারা সকলেই মনে করেন, ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আসলে কিচ্ছু নাই। এটা ওই বর্জ্যর অর্থনৈতিক রাজনীতি যারা করেন তারা করতে দেন না। বর্জ্যের সাপ্লাইটা বন্ধ করে দিলে যেই দায়িত্ব নয় সে তো ওই দায়িত্বটা পালন করতে পারে না। মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের সাথে কথা বলেছি যে অন্তত ছোট পরিসরে, 2 সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছি যে অন্তত ছোট পরিসরে যদি ঢাকার দক্ষিণের 2টা ওয়ার্ড আর ঢাকা উত্তরের 2টা ওয়ার্ডকে বেছে নিয়েও তারা কাজটা করেন, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে যদি সম্ভব হয় আমরা তাদেরকে সেই সহায়তাটুকুন করতে প্রস্তুত আছি। এনডিসি বাস্তবায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ব্যাংকেবল প্রজেক্ট
হতে পারে। আমরা একটা এনডিসি করব কারণ কপে আমাদের প্রেজেন্ট করতে হবে, এইটা যেন আমাদের মানসিকতা না হয়। এই কাজগুলো জাতীয় জীবনে করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি যদি এতগুলো ব্রিজ করতে পারে, কেন একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারবে না? বাংলাদেশ 2030 সালের মধ্যে নির্ধারিত কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি পূরণে কাজ করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, অনুমোদনের জন্য এনডিসির খসড়া প্রতিবেদন নভেম্বরে উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনায় বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। পরে অভিযান স্থগিত করে প্রশাসন। এদিকে পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ কার্যক্রম মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। রোববার সকালে খুলনার মুজগুন্নিতে বাস্তুহারা কলোনিতে প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে নামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এ সময় স্থানীয়দের প্রতিরোধের মুখে পড়েন তারা। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এ সময় দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় অর্ধশতাধিক। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সবাই মিলে আমরা প্রশাসনের সাথে খুব শান্তিপূর্ণ আলাপ করতেছিলাম সকালেই, যে আমাদের এই 200 পরিবার সরে যাওয়ার জন্য মিনিমাম যে সময়টা লাগে আপনারা সেই সময়টা আমাদেরকে দেন। এমনভাবে লাঠিচার্জ করছে যে আমাদের 50 থেকে 50-এর ঊর্ধ্বে, মানে 50+ লোক আহত হয়েছে, সাধারণ জনগণ, আমাদের এলাকাবাসী, এবং তারা টিয়ার সেলও ছুড়ছে আমাদের উপরে। এর আগে শনিবার সন্ধ্যায় উচ্ছেদের সংবাদ পান স্থানীয়রা। তারা বলছেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযান করতে দেয়া হবে না। ওরা যদি জায়গা নেয় তার বদলে আমাদের পুনর্বাসন দিক, অথবা যদি এই জায়গা বিক্রি করে সেটা আমাদের কাছে বিক্রি করুক। আমাদেরও কোনোখানে নিয়ে সরকার আমাদের কোনোখানে নিয়ে একখানে জায়গা দিক। পরে স্থানীয়দের বাধায় উচ্ছেদ অভিযান স্থগিত করে প্রশাসন। তারা যখন দেখলো যে পরিস্থিতিতে তাদের অনুকূলে না, তারা এই উচ্ছেদ অভিযান স্থগিত করেছেন। সুতরাং যেহেতু তারা উচ্ছেদ করেছেন, এখানে আমাদের কোনো কাজ নাই, স্বভাবতে আমরা এখানে চলে গেছি। কিছু সদস্য আহত হয়েছে এবং কিছু সাধারণ জনগণ হয়েছে, এবং এখানে যে বেকু ক্লিনার আসছে উনি মারাত্মক আহত হয়েছেন, তার মুখে হয়তো ইট পাটকেল লেগেছে, চিকিৎসা করতেছে। গৃহায়ন কর্তৃপক্ষ বলছে, এর আগে 2 বার সময় দেওয়া হলেও জায়গা খালি করেনি স্থানীয়রা। যেখানে আমরা উচ্ছেদ করতেছি সেখানে ভূমিহীন কোনো পরিবার আমাদের জানা মতো এবং আমাদের তথ্য মতো কোনো ভূমিহীন পরিবার নেই। এখানে যারা আছে তারা সমাজের উচ্চ এবং মধ্যম শ্রেণীর লোকজন, এখানে অবৈধভাবে ভূমিদস্যু যারা, তারা আমাদের জমিগুলো জোর করে দখল করে আছে। বাস্তুহারা কলোনির 2 একর জায়গায় 1974 সাল থেকে বাস করছেন 272টি ভূমিহীন পরিবার। 1987 সালে গৃহায়ন কর্তৃপক্ষ জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।